হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত, আপনাদের দোয়া ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করবো এটি হচ্ছে কবরস্থানের জিন নিয়ে ঘটনাটা 2010 সালে আমি আমার এক রিলেটিভের কাছ থেকে শুনেছি। তার মুখ থেকে যেভাবে শুনেছি ঠিক সেভাবে করে বলার চেষ্টা করতেছি। ঘটনাটা যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে সুমন। সুমনরা এক ভাই এক বোন, সুমন ও সীমা। তাদের বাবা খুব ছোট রেখেই তাদেরকে তারপর সে পরপারে চলে যায়। তাদের ফ্যামিলিতে সীমা বড় মেয়ে, তারপরে সুমন আর তার মা, তিনজনে মিলে একটি ছোট কুঁড়ে ঘরে কোনোভাবে তাদেরকে জীবন কাটাচ্ছে। সীমা বড় হওয়ায় সীমাকে বিয়ে দেওয়ার জন্য তার মা উঠে পড়ে লেগেছে। তার মা দিনরাত পরিশ্রম করে, সেটা দেখে সুমনের খুব কষ্ট লাগে। সুমন তখন ছোট, সুমনের বয়স আনুমানিক 11 বছর, আর সীমা তখন বিয়ের বয়স। সীমার বয়স তখন 21+। সীমাকে বিয়ে দেওয়ার জন্য সীমার মা যেরকম দিনরাত পরিশ্রম করতেছে, এটা দেখে সুমন নিতে পারতেছে না যে তার মা এরকম কষ্ট করতেছে। সেটা দেখে সেও ভাবলে তারও কিছু করতে হবে। তখন সে তার এলাকার এক চাচার সাথে রাতে মাছ ধরার কাজে যেত। রাতে সে ডিঙি নৌকায় মাছ ধরতে যেত। যা মাছ বিক্রি করতো সেই টাকা ওইখান থেকে যা পেত সেটা এনে তার মায়ের হাতে দিত। তাদের ছোট ফ্যামিলি মোটামুটি ভালোই চলে যাচ্ছিল। তার মা দিনরাত মানুষের বাসায় পরিশ্রম করে যে অর্থ জমিয়ে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য একটা জায়গায় টাকা জমা করতেছে। এরকম করে তাদের জীবনটা ভালোই পার হয়ে যাচ্ছে। দেখতে দেখতে 2-4টা বছর কেটে গেছে। তারপরে সীমার একদিন বিয়ের প্রপোজাল আসলো। বিয়ের প্রপোজাল আসায় সীমাকে বিয়ে দিয়ে দিল। সীমাকে বিয়ে দেওয়ার পরে সুমনের বয়স তখন 15 কি 16 হবে। সীমাকে বিয়ে দেওয়ার পরে সীমা তার পরের বাড়ি চলে গেল। এখন তাদের ফ্যামিলিতে শুধু সুমন ও সুমনের মা রয়েছে। মা ও ছেলে সারাদিন বাসার ভিতরেই থাকে। ওর মা আর ওর মাকে কোনো কাজ করতে দেয় না। সুমন প্রতিদিন রাতে রীতিমতো মাছ ধরতে যায়। মাছ ধরে এসে সকালবেলা যেই টাকাটা পায় এনে তার মায়ের হাতে দেয়। সুমনের ফ্যামিলিটা সুমন নিজেই চালাচ্ছে। মোটামুটি সুখের সংসার ভালোই চলে যাচ্ছে। সুমন যে টাকা ইনকাম করতেছে তাতে তার মা ও তার দিন মোটামুটি সুখেই চলে যাচ্ছে। এরকম করে বেশ কিছুদিন চলে যাচ্ছে, ভালোই আছে। তো ঘটনার দিন রাতেও তার বিলম্ব কিছুই হলো না। সুমন এরকম রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছে। শুয়ে পড়ার পরে তার কাকা আসলো, এসে বলতেছে, সুমন, ওই সুমন, ঘুমিয়ে পড়েছিস বাবা, যাবি না? তখন সুমন ঘুম থেকে উঠলো, উঠে বসলো, বসে বলছে, হ্যাঁ কাকা, তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। সেটা বলে সুমন রেডি হয়ে বাসা থেকে বের হয়ে আসলো। বের হয়ে এসে সে তার ডিঙ্গি নৌকা বসলো। বসার পরে কাকা বসছে এক প্রান্তে আর সুমন বসছে অন্য প্রান্তে। দুজন নৌকা চালাচ্ছে। নৌকা চালাতে যখন নদীর মাঝ প্রান্তে চলে গেছে, তখন সুমন একটা বিষয় ফলো করলো যে তার কাকা আজকে তেমন একটা কথা বলে না। প্রতিদিন কাকা যখন মাছ ধরতে আসে নানান রকম গল্প শোনায়, নানান রকম কথা বলে, কিন্তু আজকে তার কাকা কোনো কথা বলে না, শুধু নীরব। সে ও কথা বলবে এরকম কোনো এক্সকিউজও খুঁজে পাচ্ছে না। আর সে ভাবতেছে হয়তোবা কাকার আজকে মন খারাপ, তো কাকাকে আজকে ডিস্টার্ব না করাই বেটার হবে। এই ভেবে সুমনও আর তার সাথে কথা না বাড়ানোর চেষ্টা করলো না। কথা না বাড়িয়ে সেও তার মতো করে কাজ করে যাচ্ছে। নদীর মাঝে যাওয়ার পরে যখন নদীর ভিতরে জাল ফেলাবে, তখন সুমন আর কাকা দুজনে জাল ফেলাচ্ছে। কিন্তু সুমন একটা বিষয় লক্ষ্য করলো যে আজকে সে জাল ফেলে কাকার সাথে পারতেছে না। তার কাকা প্রচুর স্পিডে জাল ফেলাচ্ছে। এটা দেখে সুমন কিছুটা অবাক হয়ে কাকাকে জিজ্ঞাসা করলো যে, কাকা, আজকে তোমার কি হয়েছে? তুমি আজকে নীরব, তারপরে কাজে এত স্পিড কি করে? তখন তার কাকা কোনো তার কথার উত্তর দিল না। সে চুপচাপ জাল ফেলে যাচ্ছে। সুমনও জাল ফেলে যাচ্ছে। জাল ফেলে এক পর্যায়ে তাদের জাল ফালানো কমপ্লিট হয়ে গেছে। এখন তারা বসে আছে, মাছ বাঁধবে জালে। সে জাল আবার টেনে তাদের নৌকায় তুলবে, এজন্য অপেক্ষা করতেছে। দুজন দু প্রান্তে বসে, কিন্তু আজকে কোনো কথা বলতেছে না। না সুমন বলতেছে, না কাকা বলতেছে, দুজনেই কেমন নীরব। তখন মোটামুটি বেশ সময় কেটে গেল। কেটে যাওয়ার পরে
সুমন তার কাকাকে বলল, কাকা এখন যাও, টানার সময় হয়ে গেছে। কিন্তু তার কাকা রেগে মেগে চোখ গরম করে তার দিকে বলল, কি হয়েছে, এত দ্রুত কেন? কেবল তো মাত্র আসলাম, এখনো তো মেলা সময় বাকি। তার কাকার এই রাগান্বিত কণ্ঠ বা তার রাগান্বিত চেহারা দেখে সুমন একটু কেমন বিচলিত হয়ে গেল যে কাকার আজকে কি হয়েছে, সে আমার সাথে এমন করতেছে কেন। সুমন আর তার কাকার সাথে কোনো কথা বললো না। তারপরে সুমনও নিজের মনে মন খারাপ করে চুপচাপ বসে আছে। তো সুমন যখন বসে আছে, চাঁদের আলো এসে পড়েছে, চাঁদনি রাত, দেখা যাচ্ছে স্পষ্ট সবকিছু। সে দেখতে পেল তার কাকার পা আর 10টা সাধারণ মানুষের মতো না, কেমন যেন গরুর পায়ের মতো। তার এখন এইটা দেখে ভয়ে তার গায়ের লোম দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে সে আর তখন কোনো কথা বলবে সেরকম পরিস্থিতিতে সে ছিল না। সে বাকরুদ্ধ হয়ে গেছে। বাকরুদ্ধ হয়ে যাওয়ার পরে সে বুঝতে পারলো আজকে মনে হয় তার শেষ দিন। এ তো কাকা না, তার কাকার রূপ ধরে অন্য কেউ এসেছে। সেটা ভেবে সে খুব ভয় পাচ্ছে আর মনে মনে আল্লাহর নাম নিচ্ছে। আর তার মনে যত দোয়া দুরূদ এগুলো আসতেছে, এগুলো আসতেছে আর পড়তেছে। হঠাৎ করে কেমন যেন একটা ঝড় আসলো। ঝড় আসার পরে সুমনের মাথায় হঠাৎ এই বুদ্ধিটা চলে আসলো যে সুমন শুনেছে আজান দিলে নাকি শয়তান থাকে না। তখন সে আজান দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে দেখলো যে তার কাকা আর তার নৌকার অপর প্রান্তে নাই, তার সামনে এসে দাঁড়িয়ে আছে। তবে এইবার আর তার অন্য চেহারা নিয়ে চলে আসছে। এবার আর তার চাচার ফেইজে নাই। সে দেখতেছে চোখগুলো বড় বড়, কেমন ঝোসলা একটা পরিস্থিতি। মনে হচ্ছে যে আগুনে পুড়ে গেলে ফেজ যেমন থেতলে যায়, কেমন একটা খারাপ বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। আর তার গা থেকে কি বটকা গন্ধ আসতেছে। এইটা দেখে সুমন তখন সেন্সলেস হওয়ার অবস্থায় চলে গেছে। সে মনে হচ্ছে তার জীবনটা মনে হয় এখানেই শেষ, তার দমটা মনে হয় এখানেই ছেড়ে দিবে। সে মনে হয় তার মায়ের সাথে আর কখনো দেখা করতে পারবে না, তার জীবনটা এখানেই শেষ। এই ভেবে সুমন অনেক কষ্ট পাচ্ছে আর মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা আর মনে মনে আল্লাহর নাম নেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু সে সূরা দোয়া দুরূদ পড়বে এরকম পরিস্থিতিতে সে নেই। সে চেষ্টা করতেছে কিন্তু তার মনে কিছুই আসতেছে না। আর সে অবয়বটা আর আগের মতো নেই। সে এখন তার বিশ্রী রূপে চলে আসছে। তার থেতলে যাওয়া চেহারা, বিশ্রী বাজে একটা গন্ধ, বটকা গন্ধ, যে গন্ধে মনে হচ্ছে সুমন এখন বমি দিয়ে দিবে। তার পেটের নাড়িভুড়ি সবগুলো বমির সাথে বের হয়ে যাবে, এমন একটা অবস্থা। তার ভয়ে মনে হচ্ছে এই বুঝি প্রাণ পাখিটা চলে গেছিল। সে এরকম একটা পরিস্থিতিতে কাউকে ডাক দিবে, জোরে চিৎকার করে বলবে আমাকে বাঁচাও। সেরকম পরিস্থিতিও নেই, কারণ সে যত জোরেই চিৎকার করার চেষ্টা করে না কেন ব্যর্থ হয়। সে তার মুখ থেকে কোনো ভাষাই বের হয় না, কোনো শব্দই বের হচ্ছে না। সে আল্লাহর কাছে অকুল প্রার্থনা করতেছে আর দোয়া দুরূদ পড়ার চেষ্টা করতেছে আর আল্লাহর কাছে সাহায্য যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ওই অবয়বটা তার গলা টিপে ধরলো। তখন সে দেখতে পেল এটা কোনো মানুষের হাত না, আর এই হাতটা কোনো স্বাভাবিক হাত না। এই হাতটা কেমন কালো ছায়ার মতো অবয়বের হাত। আর সে হাতটা এমনভাবে হাওয়ায় ভেসে আসলো, সুমনকেও তুলে ফেললো। সুমন এইটা দেখে যে সুমন তার সেই নৌকার ভিতরে সে আর নেই, সে নৌকার উপরে। এখন সে শুধু একমাত্র মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে, যে এখন মনে হয় তার মৃত্যুটা হয়ে গেলেই সে বেঁচে যাবে। এই বুঝি তার প্রাণ পাখিটা চলে গেল। এমনই একটা পরিস্থিতিতে সে অনেক কষ্টে একবার মুখ থেকে আল্লাহু আকবার বলে বের করার চেষ্টা করলো, আর তার মুখ থেকে ঠিকই আজানের ধ্বনি বের হয়ে গেল। তার মুখ থেকে আজানের ধ্বনি বের হওয়ার পরে সে অবয়বটা তাকে ছেড়ে দিল, আর ছেড়ে দেওয়ার পরে বলল, আজকের মতো বেঁচে গেলি, তোর সাথে আবারও দেখা হবে কোনো একদিন। তো অপেক্ষায় রইলাম, তোকে আমি ছেড়ে যাচ্ছি না, আর তুই আমাকে কখনোই ছেড়ে যেতে পারবি না, কারণ তোর ভিতরেই আমি বসবাস করি, তুই আমার সব। এটা বলে সেই অবয়বটা চলে গেল। সুমন তখন সেন্সলেস হয়ে গেল। সে আর তার কিছুই মনে নেই। পরের দিন সকালবেলা সে তাকে নিজেকে আবিষ্কার করে তার বাড়ির উঠানায় একটা বাটি মাদুরের উপরে বিছিয়ে তার মাথায় পানি দেওয়া হচ্ছে। তার মাথার দ্বারে তার মা, গ্রামবাসী সবাই বসে আছে। তখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, সে যখন জ্ঞান ফিরছে তাকে জিজ্ঞাসা করা হলো যে কি হয়েছে কাল রাতে, তুমি নদীর ঘাটে গিয়ে কেন এভাবে পড়েছিলে?
সে সেই কথা শুনে অবাক হয়ে গেল যে আমি নদীর ঘাটে কিভাবে পড়ে গেছি। সে তার রাতের ঘটনাটা সব কিছু খুলে বলল। খুলে বলার পরে কাকা তাকে বলল যে আমি তো গতকাল রাতে আমি আমার জামাই বাড়িতে গিয়েছিলাম, তোমাকে বলে যাব সেটাও সময় হয়নি। আমি তো কালকে রাতে আসিনি, আর সকালবেলা দেখলে যে তোমার অর্ধেক বডি পানির ভিতরে আর অর্ধেক বডি পানির উপরে এরকম একটা অবস্থায় রয়েছে, সেটা দেখি গ্রামবাসী তোমাকে হাতে হাতে ধরে তুলে নিয়ে আসলো। তারপরে সে গতকালকে রাতের ঘটনাটা খুলে বলায় তার মা ও গ্রামবাসী সবাই মিলে পাশে মসজিদের ইমামের কাছে গিয়ে একটা তাবিজ ও পানি পড়া নিয়ে আসলো। আর হুজুর তাকে বললো যে আপনি 7 দিন ঘরের বাইরে বের হবেন না, আপনার উপরে খারাপ জিনের প্রভাব পড়েছে। সেটা শুনে সবাই তাকে নিষেধ করলো, আর সে ভাবলো যে আমি যদি 7 দিন বাসায় বসে থাকি তাহলে আমার ফ্যামিলি চলবে কিভাবে, আমার সংসার চলবে কিভাবে, এই ভেবে সেও চিন্তার ভাঁজ তার মাথায় পড়লো। এভাবে 7 দিন চলে যাওয়ার পরে সে ওই 8 দিনের দিন মাছ ধরতে গেল, সব ঠিক আছে, সব কিছু নর্মাল, কেউ আর সেরকম কিছু তার ভিতরে দেখে না। সব কিছু মিলিয়ে সে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোই রয়েছে। হঠাৎ করে একদিন সুমনের প্রচণ্ড পেটে ব্যথা উঠলো, প্রচণ্ড পেটে ব্যথা, এতটাই পেটে ব্যথা তীব্র যে সে চিৎকার করতেছে। আর উঠোনের এক প্রান্ত থেকে মানুষের পেটে ব্যথা করলে কীরকম করে, যে ছটফট ছটফট করে, যেমন গলা কাটা মুরগির যখন জবাই করা হয়, মুরগির গলাটা কাটা হয়, তখন সে ছটফট করতে করতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায় না, ঠিক সুমনও এরকম করতে করতে উঠোনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে। তার মা, গ্রামবাসী সবাই তাকে ধরে রাখার এত চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই পারতেছে না। হঠাৎ এক সময় দেখে যে সুমন চোখ বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে। তার আর কিছুই বুঝতে বাকি রইল না গ্রামবাসীর যে সুমন আর নেই। এইটা ভেবে তার মা, গ্রামবাসী সবাই কান্নায় ভেঙে পড়লো, আর তার মা বেশি কান্নায় ভেঙে পড়লো। তার মায়ের একমাত্রই ওই বাঁচার অবলম্বন সম্বল ওইটাই ছিল, আর কেউ ছিল। এদিকে সুমন মারা যাওয়ার পরে গ্রামবাসী তাকে গোসল করিয়ে দাফন করানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তার বোনকে খবর দেওয়া হলো, তার বোন এখনো আসতেছে না, তার বোন পথে। তারা ভাবলো যে রাত হয়ে যাচ্ছে, তাহলে অতি দ্রুত আমরা ওকে কবর দিয়ে দেই, আর ওর বোন কি দেখবে। এইটা ভেবে গ্রামবাসী সবাই মিলে সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, কবর দিয়ে দাও। কবর দেওয়ার পরে পরের দিন ওর বোন আসছে। ওর বোন যখন শ্বশুরবাড়ি থেকে আসছে, বাস থেকে নামার পরে ওর বোনের কানের কাছে কে যেন ফিস ফিস করে বলে দিল যে সুমন কিন্তু মরে নাই, সুমন জীবিত, আর ওকে জীবন্ত অবস্থায় দাফন করা হয়েছে। এইটা শুনে ওর বোনের মাথায় আর কোনো কিছুই আসতেছে না। ওর বোন চিৎকার করে বাড়িতে দৌড়ে আসছে, এসে ওর মাকে বলতেছে, মা সুমন তো মরে নাই, মা সুমন জীবিত, মা তোমরা সুমনকে জীবন্ত দাফন করে দিয়েছো, চলো এখনই কবর খুঁড়ে ওকে বের করতে হবে, ও কবরের ভিতরে অনেক কষ্টে আছে, আমি জানি মা, ও কবরের ভিতরেই আছে। এরকম তার কথা শুনে সবাই ভাবলো যে একমাত্র ভাই, আদরের ভাই, সেই জন্য তার মাথা হয়তো বা এখন কাজ করতেছে না। কিন্তু সে নাচার বান্দা, সে অনেক কান্নাকাটি করতেছে, তার মাকে বলতেছে, আর তার মাথার ভিতরে শুধু একটাই ঘুরতেছে, আমার ভাই সুমন জীবিত আছে, তোমরা তাকে কেন জীবন্ত কবর দিলে, এইটা মাথার ভিতর ঘুরতেছে। সুমনের বোন দৌড়ে পাগলের মতো এসে সে তার নিজের হাত দিয়ে কবর ছালানোর চেষ্টা করতেছে। তো সঙ্গে এলাকাবাসীকে কিছু বলল, তখন এলাকাবাসী দৌড়ে গিয়ে হুজুরকে ডাকলো। হুজুর তখন সেইখানে কবরের স্থানে হুজুর এসে বলল যে ঠিক আছে, ওর যেহেতু ভাই আর ওর একমাত্র ভাই, ও মনে করতেছে ওর ভাই জীবিত আছে, তাহলে সমস্যা নেই, কবর খুঁড়ে দেখুক, আর ভাই বোনকে দেখতে পারবে, এটা স্বাভাবিক বিষয়, এখানে কিছু নেই। আর কবর খোঁড়ার জন্য গ্রামবাসী কিছুকে ডাকা হলো, তারা শাবল, খন্তা এগুলো নিয়ে এসে কবর খুঁড়তেছে। তার বোন এখানে বসে আছে, হুজুর, ইমাম সাহেব, তারপরে তার মা, পুরো গ্রামবাসী সেখানে বসে আছে। কবর খুঁড়তে খুঁড়তে হঠাৎ এক সময় কবরটার মাটি সব সরানো হয়েছে, বাঁশের ছাউনি যেই 2-3টা সরাচ্ছে, তখন দেখতেছে সুমন কবরের ভিতরে বসে আছে। সাদা কাপড়টা সে পরে, সেইটা সে পরে, মানে আছে না একটা কাপড় দিয়ে তো পুরো বডিটা ঢেকে দেওয়া হয়, কিন্তু সে করছে কি, সেটা তার পরনে পরে নিয়েছে, আর
গায়ে তার কিছু নেই, পুরো গাটা উদলো গায়ে বসে সে নিচের দিক তাকিয়ে কি যেন বিড়বিড় করে বলতেছে, মনে হচ্ছে কার সাথে কথা বলতেছে। এটা দেখে গ্রামবাসী ভয় পেয়ে ভূত ভূত করে পালালো। ভূত ভূত করে পালানোর পরে ইমাম সাহেব বলল যে কিসের ভূত, কোনো ভূত না, তুমি আসো, এখানে আসো, আর এখানে কোনো ভূত নেই, হয়তো আমাদের ভুল হয়েছে, সেই জন্য আমরা একটা জীবন্ত ছেলেকে দাফন করে দিয়েছি। তখন ইমাম সাহেব হুজুরকে এই সুমনের দিকে হাত বাড়ালো। সুমনের দিকে হাত বাড়ানোর পরে সুমন কবর থেকে উঠে আসলো। উঠে আসার পরে সুমনকে ইমাম সাহেব জিজ্ঞাসা করলো যে সুমন, কবর তো অন্ধকার আর উপর থেকে তো মাটি দিয়ে দেওয়া হয়েছে, বাঁশের ছাউনি দেওয়া হয়েছে, তাহলে তুমি এর ভিতরে শ্বাস নিঃশ্বাস নিলা কিভাবে? তখন সুমন একটু মিষ্টি হেসে বলল যে আপনি কি বলেন না, আমার তো কবর ছিল আলোয় আলোকিত, আর আমি তো একা ছিলাম না, সেখানে ও তো ছিল। তখন ইমাম সাহেব তাকে জিজ্ঞেস করলো ওটা কে? তখন সে বলল যে এই যে দেখতে পাচ্ছেন না, এই যে আয়েশা সিদ্দিকা আমার সাথে ছিল। তখন বলতেছে আয়েশা সিদ্দিকা তোমার সাথে ছিল, কই আয়েশা সিদ্দিকা? তখন সুমন একটু মিষ্টি হেসে বলল এই যে এখানে আমার সামনে বসেছিল এতক্ষণ, যখন আপনারা আসলেন তখন সে চলে গেল, সে আবার রাতে আসবে আমাকে বলে গিয়েছে। এইটা শুনে ইমাম সাহেবের কপালে চিন্তার ভাঁজ পড়লো যে তাহলে সুমন কার সাথে এতক্ষণ রইলো আর কার সাথে কথা বললো, আর ও মরা মানুষ হয়ে কীভাবে জীবন্ত হয়ে আবার ফিরে আসলো। নানান চিন্তা ভাবনা সুমনের এই বিষয়টা নিয়ে ইমাম সাহেবের মাথায় চলে আসলো। সে যাই হোক, সুমনের মা তো খুব খুশি, নিজের ছেলে ফিরে এসেছে, তার ছেলে ফিরে এসেছে, তার একমাত্র বুকের মানিক। তখন গ্রামবাসী তার বোনকে জিজ্ঞাসা করলো যে সীমা, তুমি কি করে জানলে যে সুমন মরেনি, সুমন জীবিত আছে? তখন সীমা বলল যে আমি যখন বাস থেকে নেমেছি তখন কেউ আমার কানে কানে ফিস ফিস করে বলে গেল সুমন কিন্তু জীবিত, সুমনকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। আমার মাথায় শুধু ওইটাই ঘুরতেছিল, এর বাইরে আর আমার কোনো কথাই ঘুরতেছিল না যে সুমন জীবিত আছে, সুমনকে কবর থেকে তুলতে হবে, আমার একমাত্র ভাই জীবিত আছে, তাকে ওই কবরের ভিতর তোমরা বন্দি করে রেখেছো, তাকে ওই কবর থেকে তুলতে হবে। এইটা ভেবেই আমি, আর কোনো আমার মাথার ভিতর কোনো চিন্তাই আসে নাই, শুধু এইটা ভেবেই আমি দ্রুত চলে আসছি। তখন গ্রামবাসী আর বুঝতে বাকি রইল না যে সুমনের উপরে কোনো খারাপ জিনের প্রভাব পড়েছে। কিছুদিন আগে তার সাথে মাছ ধরতে গিয়ে এক কাহিনী হলো, এটাও ভেবে সবাই দুশ্চিন্তা তাদের মাথার ভিতরে। তখন তাদের এলাকায় এক কবিরাজকে ডেকে আনা হলো। কবিরাজকে ডেকে আনা হওয়ার পরে সেই কবিরাজ সুমনকে জিজ্ঞেস করলো, বাবা তুমি কি করো, তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো, তুমি কি চাও, ওই ছেলেটার কাছে কি চাও? তখন সুমন বলল যে আমার নাম হচ্ছে আয়েশা সিদ্দিকে, আমি সুমনকে ভালোবাসি আর সুমনের সাথেই আমি থাকব, আর আমি সুমনের সাথে এসেছি আমি ইচ্ছা করে না। সুমন আমাকে ওর কাছে আসতে বলেছে, ও আমার কাছে সাহায্য চেয়েছে, সেই জন্য আমি ওকে সাহায্য করতে এসেছি। সাহায্য করতে এসে আমি ওর মায়ায় পড়ে গেছি, আমি ওকে ভালোবেসে ফেলেছি, ও আমাকে ভালোবেসে ফেলেছে। আমি তো আর ইচ্ছা করে আসিনি, সুমন আমাকে ডাকছে, আমি সেই জন্যই আসছি। তখন সুমনকে জিজ্ঞাসা করা হলো যে সুমন তুমি ওকে কিভাবে ডেকেছো? তখন সুমন বলল যে আমি যখন মরি নাই, যখন আমাকে দাফন করা হচ্ছিল, আমার সব কিছু মনে আছে, কিন্তু আমি যে কথা বলবো এরকম আমার কোনো শক্তি ছিল না। তখন দেখতেছিলাম যে সবাই চলে যাচ্ছে আমাকে রেখে, কিন্তু এই আয়েশা সিদ্দিকী ও দাঁড়িয়ে আছে। তখন ওকে আমি ইশারায় ডাকলাম, ডাকার পরে দেখলাম যে সবাই আমাকে কবর দিয়ে দিচ্ছে, কিন্তু ও কিছু বলতেছে না। ও আমার সাথে সাথে সেই কবরে নামলো, আমার সাথে সাথে ওকেও সবাই কবর দিয়ে দিল। কবর দেওয়ার পরে একটা সময় যখন আমার জ্ঞান ফিরে, আমি দেখি ওর আলোতে পুরো কবরটা আলোকিত হয়ে গেছে। শুধু তাই না, ও আমার জন্য নানান রকম খাবার, ফল ফ্রুট এগুলো নিয়ে আসতেছিল। আমি কবরের ভিতরে সেই ফল ফ্রুট খাচ্ছিলাম আর ওর সাথে গল্প করতেছিলাম। ওর সাথে গল্প করতে 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 এক সময় ওর মায়ায় পড়ে গেলাম, আমি ওকে ভালোবাসতে শুরু করলাম। কিন্তু ও গিয়ে আমার বোনের কাছে সবটা আমার কথা খুলে বলেছে, সেই জন্যই আমি আজ আপনাদের কাছে বের হতে পেরেছি, তা না হলে তো আমাকে ওই কবরের ভিতরেই থাকতে হতো।